সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। উপদেষ্টার সাথে আলোচনাতেও কাটেনি কোয়ার্টার অচলাবস্থা। ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। খুলেছে হল, অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরতরা। এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি, যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনর। ৫ই আগস্ট সংসদে লুকিয়েছিলেন বিগত সরকারের অনেক হোমরা চোমরা। উদ্ধার করে সেনাবাহিনী। আদালতে দাবি পালকের হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার। আসামিরা কিছু বলতে দিলে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন, কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে। যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে তা প্রকাশ করে জুলাই চার্টারে সব দলের স্বাক্ষর চায় বিএনপি। অদৃশ্য প্রতিপক্ষ সংস্কার উন্নয়ন চায় না, কর্মশালায় তারেক রহমান। রোহিঙ্গা তহবিল কমে যাওয়া দুঃখজনক। কাতারে বললেন প্রধান উপদেষ্টা। আগামী মাসেই দেশে মহাকাশ সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ। কাটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তর সিটির অভিযান। নতুন করে আর আবাসন প্রকল্প হাতে নেবে না রাজুক, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। শুল্ক যুদ্ধে ঢাকার পাশে নিঃশর্তভাবে থাকবে চীন, বললেন রাষ্ট্রদূত। আগামী মাসেই ঢাকায় আসছে দেশটির শতাধিক বিনিয়োগকারী। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা। ৩ বছর পর স্কোয়াডে ফিরলেন বিজয়। নতুন মুখ স্পিনার তানভীর ইসলাম। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। জম্মু কাশ্মীরে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ। রাজ্য জুড়ে চলছে অভিযান। এনকাউন্টার, আতঙ্কে এলাকা ছাড়ছেন পর্যটকরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের আলোচনা। এরপর সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার। কিন্তু তারপরও সংকট কাটেনি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়ার্টার। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন কুয়েট শিক্ষকরা। একই সাথে ভিসির অপসারণের দাবিও প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তারা। উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। সকালে তাদের সাথে আলোচনা করতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। অনশনরতদের পাশে বসে শোনেন তাদের দাবি দেওয়ার কথা। সংকট নিরসনে উদ্যোগের কথা আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। জানান এ বিষয়ে ইউজিসি ৩ সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে, সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আন্দোলনরতদের। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উপদেষ্টাকে জানিয়ে দেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। দুপুরে বসে সিন্ডিকেট সভা। সিদ্ধান্ত হয় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের। ঘোষণা আসে হল খুলে দেয়ারও। যদিও তালা ভেঙে আগে থেকেই হলে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। প্রশাসনিক এসব সিদ্ধান্তের পরও এক দফা দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। কার বহিষ্কার হলো, কার প্রত্যাহার হলো, এটা কোনোটাই জানি না। এই তালিকা সম্পর্কে কেউ জানে না। সুতরাং এই পুরো জিনিসটা আসলে প্রহসন। আমাদের কর্মসূচি, আমাদের অনশন, আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান 18 ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। একই সাথে উপাচার্যের অপসারণের দাবিও প্রত্যাখ্যান করেন। ছাত্ররা দাবি জানাতেই পারে, কিন্তু যেগুলা 5টা দাবি যৌক্তিক, আমরা বলছি এগুলা মানার জন্য আমরা তোমাদের সাথে একমত। আর এগুলো যদি ভিসি না মানে,
ভিসির বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা কার্যক্রম শুরু, সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে যা রূপ নেয় ভিসি অপসারণের এক দফা দাবিতে। আগামী 4 মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ঢাকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন, বিক্ষোভ মিছিলও করেছেন তারা। বলেছেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানায়। যতক্ষণ অবধি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অবধি এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিকালে ক্যাম্পাসে মিছিল করে ঢাকা, জগন্নাথ, বুয়েট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। আপনি যদি ভালোই ভালোই পদত্যাগ না করেন, মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঘোষণা করতে পারবো। আমরাও ঘোষণা দিতে চাই মাসুদের পদত্যাগের দরকার নাই, তার পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানালেও চলমান রয়েছে ক্লাস পরীক্ষা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে একই চিত্র দেখা যায়। গত ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে অচলাবস্থা বিরাজ করছে কুয়েট ক্যাম্পাসে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে আদালতে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে সেদিন সংসদ ভবনে স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপির সাথে সংসদ ভবনেই লুকিয়েছিলেন তিনি। রাত 2:30টার দিকে তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে পলক সহ গ্রেপ্তারকৃত আসামিরা জড়িত। এদিন বাড্ডা থানার মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিক্ষুব্ধ জনতা গণভবন, সংসদ ভবন দখলে নেয়। সে সময় সংসদ ভবনে ছিলেন স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপি। জনরোষ থেকে রক্ষা পেতে, প্রাণ বাঁচাতে তারা লুকিয়েছিলেন সংসদ ভবনের বাংকারে। এবার সেই লুকিয়ে থাকার কথা আদালতে জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পলক দাবি করেন, 5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। বলেন, তিনি সেদিন সংসদ ভবনে ছিলেন। 5 আগস্ট দিবাগত রাত 2:30টার সময় তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। তবে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি। তিনি আদালতকে বলেছেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন পলক সহ গ্রেপ্তার আসামিরা। আসামিরা কিছু বলতে দিলে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন এবং এটা আমরা আইনের বিচার ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করার জন্য, আরও গণমুখী করার জন্য, আরও জবাবদিহিতামূলক করার জন্য আমরা এই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে থাকি এবং আদালতও কিন্তু তাদেরকে অনুমতি দেয়। কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে। 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সেখানে আমাদের অভিযুক্ত জুনায়েদ আহমেদ পলক তিনি বিজ্ঞ আদালতে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনার যে তারিখ ছিল 5 আগস্ট, এদিন তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন এবং যে ঘটনার তারিখ এবং সময়, সেই সময় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার নিজের জীবনে আশঙ্কায় ছিল। এদিন বাড্ডা থানার হত্যা মামলায় পলককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। অন্যদিকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার,
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান সহ 10 আসামিকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার চায় না বলে অভিযোগ তুলে কোনো মহল জল ঘোলা করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে এনডিএম-এর সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। যেসব সংস্কারে সমঝোতা হয়েছে ঐকমত্য কমিশনের তা জাতিকে জানানো উচিত বলেও মন্তব্য আমির খসরুর। এই প্রক্রিয়া শেষ করে দ্রুত জুলাই চার্টার তৈরি করে সেটিতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করার তাগিদ দেন তিনি। বলেন, এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে ডিসেম্বরের আগেই ভোট হতে পারে। বিকেল 4টায় এনডিএম-এর সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়। এরপর গণফোরামের সাথেও বৈঠক করে বিএনপি। কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে। এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে। আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে। সংস্কার ও নির্বাচন উভয়ই চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে তেমন সংস্কার চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে যা কাম্য নয়। কয়েকটি দলের কারণে খুব তাড়াতাড়ি নির্বাচন না হবার শঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি দেখা দিলে আবারও ভারতীয় আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। সচিবালয়ের ভেতরে ও বাইরের কিছু মানুষ প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না, এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা। জুলুম করে প্রতিশোধ নিতে চায় না বিএনপি। বর্তমানে দলটির একমাত্র লক্ষ্য দেশ এবং জনগণের স্বার্থে 31 দফার বাস্তবায়ন। রাষ্ট্রকাঠামো মেরামতে রংপুরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এমনটাই বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ, যারা দেশের সংস্কার, উন্নয়ন কোনোটাই চায় না। রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালা শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শোনেন তারেক রহমান। বলেন, যখনই বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের সমস্যা সমাধানে কাজ করেছে। তার দল কখনোই প্রতিশোধ নিতে চায় না। দেশ ও জনগণের স্বার্থে 31 দফা বাস্তবায়নই মূল লক্ষ্য। বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, তখন জোর দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কিভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায়, স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায়, জাতীয়তার সমস্যার সমাধান করা যায়, নিরাপত্তার সমস্যার সমাধান করা যায়। তারেক রহমান জানান, বিএনপিকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ, যারা দেশের সংস্কার, উন্নয়ন চায় না। ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মিথ্যে প্রোপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। দিনব্যাপী কর্মশালায় অংশ নেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রোহিঙ্গাদের জন্য তহবিল কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এই সংকটে কাতারের সহায়তা কামনা করেন ডক্টর ইউনূস। এছাড়া সাইডলাইনে সাক্ষাৎ করেন স্পেস এক্সের লরেন ড্রেয়ারের সাথে। ড্রেয়ার জানান, সামনের মাসে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হতে চলেছে বাংলাদেশে। সফরের দ্বিতীয় দিনে কাতারের রাজধানী দোহায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ ও সংকটের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপির অর্থায়ন কমে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। জানান, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP সাময়িক অর্থায়নের মাধ্যমে
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই অবস্থায় কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে বিস্তারিত জানান। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়, এবং এই পুরোটা এই আটনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতে দোহাকে পাশে চায় ঢাকা। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে 8 দফা সুপারিশ পেশ করেন প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। বৈঠকে কাতারের আমিরের বোন ও আর্থনা সামিটের আয়োজক হিন্দ বিনত হামাদ আল থানি উপস্থিত ছিলেন। পরে স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সাইডলাইনে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের জন্য স্পেস এক্স স্যাটেলাইট সেবার সূচনার চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মে মাসে বাংলাদেশে স্পেস এক্সের টেকনিক্যাল লঞ্চ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। আর্থনা সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানি। এ সময় 725 জন সেনা সদস্য পাঠানোর প্রস্তাবে সাড়া দেয় কাতার সরকারকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। এর মাধ্যমে কাতার বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকের আগে দেশটির সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করে। এছাড়াও দোহার একটি হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি। তানভীর মৌসুম, যমুনা নিউজ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আরও 2 আসামি গ্রেপ্তার হয়েছে। র্যাব এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা এবং 3 নম্বর আসামি মাহাথিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে গতকাল কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজি এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন বহিরাগতকে শনাক্ত করা হয়েছে। এই হত্যা মামলার 1 নম্বর আসামি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী মেহেরাজকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এদিন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে আরও 1 আসামি। বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার 3 নম্বর আসামি মাহাথিরকে গ্রেপ্তার করে। তিনিও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তার হল 6 জন। এদিকে গতকাল কুমিল্লা থেকে পারভেজ হত্যা মামলার 5 নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করে র্যাব। তাকে দুপুরে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাতিল করেন আসামির জামিন আবেদন। আজকের যে আসামি হৃদয় মিয়াজি, সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল, আক্রমণে সেও ছিল, সেজন্য তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। আজকে তাকে বিজ্ঞ আদালতে এনে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। শুনানির সময় আদালত 2 নারী শিক্ষার্থীর সম্পর্কে জানতে চান। এ সময় তদন্ত কর্মকর্তা জানান তারা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনজীবীরা বলছেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত। গতকালের যেই মামলার 3 জন আসামিকে যারা বহিরাগত ছিল তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকেও ওই ঘটনার সময় ওখানে ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল। তো এতে প্রমাণিত আমরা হচ্ছে যে এই ঘটনাটা একবার তুচ্ছ ঘটনা না, এর পিছনে একটা পরিকল্পনা আছে। পারভেজ হত্যা মামলায় আগে গ্রেপ্তার 3 আসামি 7 দিনের রিমান্ডে রয়েছে। 2 নারী সহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামের আয়োজিত প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি।
সব ধর্মের মানুষের কথা শোনার জন্যই এই আয়োজন উল্লেখ করে তিনি বলেন, মানবতার উদাহরণ তৈরি করতে যারা দেশ ছেড়ে গেছে তাদের দেশে ফেরানো উচিত। সভায় ধর্ম এবং পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার সমালোচনা করেন জামায়াত আমির। আমাদের ফুলের বাগান কোনো বুতম পেচার নষ্ট করুক, এটা আমরা চাই না। এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। মোহাম্মদপুরের কাটাসুর খালের এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজনৈতিক দলের নামে অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান আর বাড়ি নির্মাণ করে সরকারি জমি যারা দখল করছে তাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। এদিকে বাড়ির মালিকদের অভিযোগ, জায়গা খালি করতে যথেষ্ট সময় দেয়া হয়নি তাদের। অভিযানে ভেঙে ফেলা হয় খালের উপর ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশ। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় খালগুলো দখলমুক্ত করার দাবি নগরবাসীর দীর্ঘদিনের। বুধবার দুপুরে গুড়িয়ে দেয়া হয় কাটাসুর খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে অভিযানে চিহ্নিত করা হয় কয়েকটি অবৈধ বহুতল স্থাপনা। অভিযানে দেখা মেলে খালের জায়গায় গড়ে তোলা হয়েছে দোকান, অফিস আর ধর্মীয় প্রতিষ্ঠান। পরিবেশ সঠিকভাবে যদি বাঁচতে না পারে, আমরা যদি বাঁচতে না দেই, তাহলে মানুষের জীবন সংকটাপন্ন। তো মানুষের জীবন সংকটাপন্ন হতে পারে এরকম কোনো কিছু ইসলাম, কোনো ধর্ম অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আমাদের যেটুকু অংশ খালের ভেতরে মসজিদের অংশ পড়েছে আমরা সেটুকু ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর। দখলদারদের দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসক। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। বাড়ির মালিকদের অভিযোগ, ভবন ভাঙার আগে যথেষ্ট সময় পাননি তারা। আমাদের বাড়িটা পরে নাইকা জোর জুলুম করে তারা আমাদের কোনো সময় না দিয়েই তারা আমাদের এই বাড়িটা ভেঙে ফেলতেছে। তারা আমাদের পুরো বাড়িটা ভেঙে ফেললো। সার্ভেয়ার দিয়েও কিন্তু এখানেই করা হয়েছে, ম্যাপ করা হয়েছে। কোনো অবস্থাতেই এই বাড়ির একটা কোণা পড়ে, কিন্তু এই 3টা বাড়ি পড়ে না। 2-3টা বাড়িতে যে আজকে ভাঙার জন্য আসছে, 3 বাড়ি পড়ে না। খালটি উদ্ধার ও খননের পর এটি বুড়িগঙ্গার সাথে সংযুক্ত হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় এমন উচ্ছেদ কার্যক্রম হলেও বছর না গড়াতে আবারও ভরাট হয়ে যায় খালের দুই পাশ। তাই তো স্থানীয়রা বলছেন, উচ্ছেদের পরপরই প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজুক এখন থেকে আর কোনো প্লট বরাদ্দ দেবে না। মধ্য ও নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। উন্নয়নের নামে কৃষি জমি আর বনায়ন ধ্বংস করা যাবে না বলেও জানান তিনি। সাধারণ মানুষের রাজুক সম্পর্কে ধারণা পরিবর্তন করার তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। রাজুক ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। রাজধানী উন্নয়ন ও তদারক প্রতিষ্ঠান রাজুক, কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। রাজুকের কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে বিকেলে সংস্থাটির অডিটোরিয়ামে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়। দেখছি যে বিল্ডিং ভাঙতে গেলে রাজুক চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে কাজ চলছে। রাজুক এখন থেকে আর কোনো প্লট বরাদ্দ দিবে না। এত বেশি ইমেজ সংকটে আমরা ভুগতেছি, দিস ইজ দ্য পারসেপশন যে মানে রাজুক হলো একটা দুর্নীতির আখড়া। আমরা এখন কোনো আর প্লট বরাদ্দ ঢাকা শহরে হবে না। কি হবে, এই জমিগুলো উদ্ধার করে আমরা এই যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদের জন্য আমরা ফ্ল্যাট প্রজেক্টে যাব। আলোচনায় অংশ নিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক চাপ থেকে রাজুককে মুক্ত করা হবে। রাজুককেও আর হাউজিং প্ল্যান করতে দেয়া যাবে না, আর জায়গা নাই, আর করেন না, ঢাকাকে আর বাড়িয়েন না। তো একটা মেকানিজম আমরা এরকম করতে পারি কিনা যে রাজুক কেবল মেট্রো ঢাকাতে তার সবগুলো কাজ করবে, আর বাকি যেগুলোতে পৌরসভা হয়ে গেছে বা সিটি কর্পোরেশন হয়ে গেছে সেগুলোতে রাজুক সুপারভাইজ করার দায়িত্বটা রাখবে। রাজুকের রাজনৈতিক প্রেশার থেকে রাজুককে মুক্ত রাখাটা খুবই জরুরি, নতুবা এই প্লট বাণিজ্য থেকে আপনারাও মুক্তি পাবেন না, দেশের মানুষও মুক্তি পাবে না। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, উন্নয়নের নামে কৃষি জমি ও বনায়ন ধ্বংস করা যাবে না।
আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেক্টিভিটিটা বাড়ায় দিতে, যেন চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে। কৃষি জমি সুরক্ষা আইনের চেষ্টা করছি আমরা, এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। কৃষকের জায়গাগুলো দখল করা না হয় উন্নয়নের নামে, বনাঞ্চলগুলি ধ্বংস করে ফেলা না হয় উন্নয়নের নামে। বক্তারা আরো বলেন, রাজুককে নতুন বাংলাদেশের চোখে দেখতে হলে টিআই অ্যাক্ট পরিবর্তন হওয়া দরকার। শুধু আমলা দিয়ে এই সংস্থার বোর্ড গঠন না করে বিশেষজ্ঞদেরও রাখা উচিত। যেখানে আপনার বিশেষজ্ঞরা থাকবে না, সব শুধু আমলারাই থাকবে, তাহলে আপনি কেমন করে দেশ বদলাবেন বলেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন। দেশটির এই মনোভাবের কথা আবারও স্পষ্ট করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বললেন, মংলা বন্দর প্রকল্পের কাজও দ্রুততম সময়ে শেষ করতে চায় তার দেশ। প্রভাবশালী রাষ্ট্রদূত জানান, বিশ্বজুড়ে চলমান শুল্ক যুদ্ধে ঢাকার পাশে নিঃশর্তভাবে থাকবে বেইজিং। আর আগামী মাসে শতাধিক বিনিয়োগকারী নিয়ে চীনা বাণিজ্য মন্ত্রী ঢাকা সফর করবেন বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনেই প্রথম দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সফরে মোংলা বন্দর প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের কাজ নিয়ে কালক্ষেপণ করতে চায় না চীন। China will accelerate the construction of the Mongla Port project. মংলা বন্দর প্রকল্পে আমরা যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য এই কাজ তাড়াতাড়ি শুরু করার, আর এটি হলে সহজতর হবে এদেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য। সেই 2011 সালে ভারতের সাথে সই হওয়ার কথা ছিল তিস্তা চুক্তি। আওয়ামী লীগের 1.5 দশকেও তা আর হয়নি। মেয়াদের শেষ দিকে এই প্রকল্পে যুক্ত হতে চায় চীন। অবশ্য তার আগে ঢাকার চূড়ান্ত সম্মতির অপেক্ষায় বেইজিং। তিস্তা নদীর পানি ব্যবস্থা ও পুনরুদ্ধার প্রকল্পে আমাদের আগ্রহ আগে থেকেই আছে। বাংলাদেশের চূড়ান্ত সম্মতি পেলেই এটি নিয়ে কাজ শুরু করতে প্রস্তুত আছি আমরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে। চীন বাদে অন্য দেশগুলোর জন্য 3 মাসের জন্য যদিও তা স্থগিত করেছে দেশটি, তবুও পরিবর্তিত ট্যারিফ নীতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো। The US has imposed tariffs on all its trading partners, including China and Bangladesh. আমরা ন্যায্যতার বিশ্ব চাই। দুনিয়া জুড়ে একটা শুল্ক যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, এতে কোনো শর্ত ছাড়াই বাংলাদেশের পাশে আছে চীন। China stands ready to work with Bangladesh and all nations to advance economic globalization. এবছর বাংলাদেশিদের জন্য চীনা সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন রাষ্ট্রদূত। গেল বছর প্রায় 5,500 বাংলাদেশি এ ধরনের প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে জানায় চীনা দূতাবাস। পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। Next month, our Commerce Minister will come over for the Joint Economic Commission. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের বিরোধিতা করবে তারা নির্বাচনে জবাব পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে মশাল মিছিলের আয়োজন করা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই মন্তব্য করেন তিনি। বলেন, একটা দলের মধ্যে এখনই নির্বাচনে কারচুপির ইচ্ছে জেগেছে, অনেক জায়গায় ভোট কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে বিএনপির প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। যারা আমাদেরকে আইন কানুন দেখাইতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন নাই, আইন মন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সকল অধিদপ্তরকে আমরা বলতে চাই, নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান আসেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। রোজার ঈদের আগে বেতন বোনাস দেবার কথা থাকলেও 6টি প্রতিষ্ঠান এখনও সেটি দেয়নি। তাদেরকে 7 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, যেসব শিল্প কারখানা এখনও শ্রমিকদের বেতন দিতে পারেনি তাদের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক হিসাব নিকেশ বৃহস্পতিবার থেকে পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে শিল্প কারখানার সম্পদ বিক্রি করে কর্মীদের অর্থ দেয়া হবে। সরকার থেকে কোনো অর্থ সহায়তা আর দেয়া হবে না। যে তার শ্রমিকের বেতন দেওয়ার কথা, বেতন ভাতা দেওয়ার কথা, সেটা যেন লাস্ট একদিন বলছে 7 তারিখ,
7 তারিখের মধ্যে দিতে হবে, দ্যাটস ইট। এটা সম্পূর্ণ মালিকের, ব্যবসা করেন ওনারা, টাকা নেন ওনারা, আর তারপরে আসে সরকারের কাছে। গভর্নমেন্ট ক্যান নট রান দিস ফ্যাক্টরিজ, এর জন্য তারা দায়ী। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকালে জেলা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জ শুনানি হয়, পরে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। নজর দেব খেলার খবর। ক্রিকেটে দ্বিতীয় টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এছাড়া টেস্ট অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলাম ডাক পেয়েছেন পেসার নাহিদ রানার জায়গায়। চলতি ডিপিএলে দারুণ ছন্দে থাকা ওপেনার এনামুল বিজয়কে রাখা হয়েছে দলে। বাদ পড়েছেন জাকির হাসান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সম্প্রতি স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। এবার তার পুরস্কার স্বরূপ জাতীয় দলে ফিরলেন এই ব্যাটার। সিলেট টেস্টের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। তার জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আগামী 28 এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। এবারে আন্তর্জাতিক। 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার তেকিরদেক প্রদেশের মারমারা ইরেগ্লিসি শহরে উৎপত্তি হয় ভূমিকম্পের। এর ধাক্কায় রাজধানীর ইস্তাম্বুল পর্যন্ত কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। ফলে পূর্ণ শক্তিতে ছড়িয়ে পড়ে কম্পন। এখন পর্যন্ত 3 দফায় আফটার শক অনুভূত হয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ যায় 60,000-এর বেশি মানুষের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এরই মধ্যে বিভিন্ন স্থানে এনকাউন্টারে অন্তত 2 সন্দেহভাজন নিহত হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দিল্লিতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারকরা। এদিকে ভয়ে আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। জম্মু কাশ্মীর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেনা সদস্যদের পাশাপাশি পুলিশের স্পেশাল ফোর্সও অংশ নিয়েছে অভিযানে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিতে চলছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এসব তৎপরতা। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে এরই মধ্যে এনকাউন্টারে একাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠক হয় দিল্লিতে। মোদীর নেতৃত্বে প্রায় 2.5 ঘণ্টার এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বিজেপি সরকারের নীতি নির্ধারকরা। এই জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই হামলার জবাব দিতে যা যা করণীয় আমরা সবই করব। ভারতের ভূমি ব্যবহার করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এর আগে পেহেলগামে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনের স্কেচ প্রকাশ করে নিরাপত্তা বাহিনী। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে বেছে বেছে পুরুষদের হত্যা করলেও নারীদের কোনো ক্ষতি করেনি হামলাকারীরা। কেন কেবল পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সন্ত্রাসী হামলার জেরে এখন থমথমে পরিস্থিতি কাশ্মীরে। আতঙ্কে অঞ্চলটি ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। আমরা কতটা মর্মাহত আর ভীত তা প্রকাশের ভাষা নেই। আরো 2 দিন কাশ্মীর থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এখানে থাকা সম্ভব নয়, তাই ফিরে যাচ্ছি। সবার আগে জীবনের নিরাপত্তা, মনের প্রশান্তির জন্য ভ্রমণ করতে এসেছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি এখন ভীতিকর, আর তাই এখানে আর থাকা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী। পাহাড়ি এলাকা বৈশারণে এলোপাতারি গুলিতে নিহত হন 26 জন। এদের মধ্যে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা রয়েছেন। আছেন সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের 2 নাগরিকও। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।